পেছন থেকে আরিয়ান চেঁচিয়ে বলে, কফির কাপ সাথে নিয়ে যা, এই কফি এখন কে খাবে? পার্সিয়াকে কোলের মাঝে নিয়ে নিতু যেন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আনমনে কি ভাবছে। হঠাৎ পার্সিয়া মৃদুস্বরে ডেকে উঠতে নিতুর ধ্যান ভাঙে। সে পার্সিয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? পার্সিয়া প্রত্যুত্তরে আলতো করে মাথাটা ঘেঁষ দিয়ে নিতুর পাশের বাহুদয়ে আদুরে সুরে ডেকে ওঠে কয়েকবার। নিতু তা দেখে হালকা হেসে পার্সিয়ার কৃষ্ণ ধূসর লোমশের মাঝে হাত গলিয়ে দেয়। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, দিন বড্ড আহ্লাদী হয়ে যাচ্ছ। পার্সিয়া কথাটা বুঝলো কিনা কে জানে, কিন্তু পরক্ষণেই আবার আদুরে সুরে ডেকে উঠল। বেশ কিছুক্ষণ এইভাবে অতিক্রম হতে নিতু আনমনে বলে, ভালোবাসা বলতে কি কিছু আছে? আমি কি সত্যিই কখনো কাউকে নিজের সর্বস্ব বিলিয়ে ভালোবাসতে পারবো? আদৌ কি সম্ভব? নিতু দীর্ঘশ্বাস ফেলে বলে, রুদ্রর প্রতি নিছক আমার অনুভূতিগুলো ফিকে ছিল, তাই এবারের ধাক্কা সহ্য করে যেতে পেরেছি। আরিয়ান স্যারের সাথেও তো আমার সম্পর্ক পুরো অগোছালো। একে কিভাবে গোছাবো আমি? এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের পরিণতি কি? উফ, জীবনটা হঠাৎ এলোমেলো হয়ে গেল কেন, ভাল লাগে না আর। হঠাৎ নিতুর মুঠোফোন বেজে উঠতে সে আপন ভাবনা থেকে বেরিয়ে আসে। সে পার্সিয়াকে কোল থেকে নামিয়ে ফোন হাতে নেয়। স্ক্রিনে অপরিচিত নাম্বার প্রদর্শিত হতে দেখে ক্ষণেই তার ভুরু কুঁচকে আসে। ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে উত্তর না আসায় নিতু বেশ কয়েকবার একই কথা পুনরাবৃত্তি করে, কিন্তু কেউ কোনো প্রত্যুত্তর না পাওয়ায় নিতুর অভিব্যক্তি বিরক্তিতে রূপান্তরিত হয়। সে ঈষৎ মেজাজ দেখিয়ে বলে, আজিব তো, চুপ থাকার জন্য ফোন দিয়েছেন নাকি? কথা বলেন না কেন? কথাটি শেষ হওয়ার পূর্বেই ফোনটা কেটে যায়। নিতু এক রাশ বিরক্তি নিয়ে মুঠোফোনটির দিকে তাকায়। কে ফোন করেছিল কে জানে? রৌদ্রোজ্জ্বল দুপুরে ঘর্মাক্ত শরীর শৈথিল্য করতে ক্লাসরুমের ফ্যানের নিচে বসে আছে অনেকেই। কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করতে মশগুল, তো কেউ আবার আগত প্রায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত। তৃতীয় বর্ষের শিক্ষার্থী হওয়ার সুবাদে অনুষ্ঠানের অর্ধাংশ দায়িত্ব এসে পড়েছে তাদের ওপর। দায়িত্ব নিয়ে কারো আক্ষেপ না হলেও আক্ষেপটা হচ্ছে গিয়ে অন্য কিছুতে। ভাই, আর কাউকে পাইল না স্যার, অনুষ্ঠানটা দেখাশোনার দায়িত্ব হিটলার স্যারকেই দিতে হলো। হাই হুতাশ করতে করতে কথাটি বলল মাহিন। কেয়া মুখ ছোট করে বলে, সাথে লেডি হিটলারও আছে তো। এইবার কাজে কোনো ভুল হলে ডাইরেক্ট ইন্নালিল্লাহ। নিধি পাংশু মুখে বলে, কত ভালো ভালো টিচাররা বদলি হয়ে যায় বা জব ভালো পেয়ে অন্য কোথাও চলে যায়, আর এরা যে কেন যায় না ভাই? কই ভার্সিটি লাইফে একটু চিল করবো তা না। আরিয়ান স্যার আর তাপসী ম্যামের অত্যাচারে জীবনটাই কয়লা। কোন দুঃখে যে এখানে মরতে আইছিলাম আমি। নিতু একরাশ বিরক্তি নিয়ে বলে, থামবি তোরা? নিধি বলে, এখন কি নিজের দুঃখ প্রকাশ করতে পারুম না তোর লিগা? আর তুই এমন মুখ বানায় রাখছিস কেন যে তোর প্রিয় স্যারের নামে কিছু কইতাছি? দুজনই তো তোর চরম অপছন্দের, স্পেশালি আরিয়ান স্যার। সে তো তোর দুই চোখের বিষ, দেখতেই পারস না একদম। নিতু কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে কার চোখের বিষ আর কে কাকে দেখতে পারে না শুনি তো। কথাটা কর্ণগোচর হতেই সকলে পেছনে ফিরে তাকায়। দৃষ্টির সম্মুখে আরিয়ান স্যারকে দেখে সবাই ভরকে ওঠে। নিজেদের বিস্ময় সামলে তারা কোনো মতে তড়িঘড়ি করে নির্দিষ্ট স্থান ছেড়ে উঠে দাঁড়ায়। নিতুও উঠে দাঁড়ায়, বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। এই মুহূর্তে সে আরিয়ানকে এখানে আশা করেনি। আশঙ্কার মাঝে আছে সকলেই। আরিয়ান কোথা থেকে কতটুকু শুনেছে কে জানে। যদি সবটাই শুনে থাকে, ভয়ে সকলের জুবুথুবু অবস্থা প্রায়। আরিয়ান এক পলক সকলের দিকে তাকিয়ে নিধির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে বলে, বলো, কি যেন বলছিলে? কে কার চোখের বিষ? নিধি অস্পষ্ট স্বরে বলে, কেউ না স্যার, এমনিই বলছিলাম আমি। কথাটা বলে নিধি কিঞ্চিত হাসার চেষ্টা করে। পরক্ষণেই আরিয়ানের অভিব্যক্তি দৃঢ় হয়ে আসে। সে তীর্যক দৃষ্টিতে তাকায় নিধির দিকে, নিরংশ কণ্ঠে বলে, ও আচ্ছা। কেউ আর প্রত্যুত্তর করলো না, মাথা নত করে দাঁড়িয়ে রইল। আরিয়ান এবার বোর্ডের সামনে যায়, মাইক হাতে নিয়ে কয়েকটা ফাঁকা বাড়ি দেয় তার ওপর। পর মুহূর্তেই সম্পূর্ণ ক্লাসের মনোযোগ আরিয়ানের ওপর এসে স্থির হতেই সে গলা পরিষ্কার করে আগত প্রায় অনুষ্ঠান সম্পর্কিত ধারণা ও নির্দেশনা দিয়ে বলে, অনুষ্ঠান যেহেতু অতি নিকটে, সেহেতু তোমাদের মধ্যে কাজগুলো আমি এখনই ভাগ করে দিচ্ছি। ভালোভাবে কাজগুলো বুঝে নেবে। আমি কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি ক্ষমা করব না, তাই সাবধান, মন দিয়ে কাজ করবে, কোনো প্রকার হেলা করবে না। সকলে এক প্রকার ভয়েই মাথা দুলিয়ে সম্মতি জানায়। এরই মাঝে তাপসী এসে হাজির হয় রুমে। সে এবং আরিয়ান পরস্পরের মাঝে কাজের বিষয়টা আলোচনা করে। কয়েকটা দল গঠন করে তাদের মধ্যে কাজ ভাগ করে দেয়। তাপসী অন্য এক গ্রুপকে বোঝাতে ব্যস্ত হলে আরিয়ান নিতুদের কাছে এসে ওদের উদ্দেশ্যে বলে, তোমাদের ব্যাক স্টেজের দায়িত্ব দেওয়া হলো, সেখানে সবকিছু তোমরা সামলাবে। আর এই অনুষ্ঠানে কে কি করছে তার সম্পূর্ণ লিস্ট আজকে আমাকে সন্ধ্যার মধ্যে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? নিতু স্মিত হেসেই সম্মতি জানায়, কেননা এখানে কাজ করতে ইচ্ছুক না হলেও কিছুই করার নেই। তারা বাধ্য আরিয়ানের কথা শুনতে। সায়াহ্নের শেষ প্রহর। পুঞ্জীভূত মেঘের আড়ালে রক্তিমা আকাশে হরিদ্রা সূর্যটির প্রায় ডুবি ডুবি অবস্থা। বাতাসে তখনও উত্তপ্ত বিরাজমান, গরম পড়েছে বেশ।
মাহিন পকেট থেকে রুমাল বের করে কপালের ঘামটুকু মুছল। নীরবে অডিটোরিয়ামের এক কিনারে বসে পুনরায় নিজের করা লিস্টের দিকে ভালোমতো চোখ বুলালো। কপাল ঈষৎ ভাঁজ, মনে ভয়। লিস্টের কোথাও কোনো ভুল নেই তো? তার থেকে এক হাত দূরত্বেই কেয়া আর নিতু তাদের কাজ নিয়ে কথাবার্তা বলছে। আরো ৩-৪ জন আছে তাদের সাথে, কিন্তু কাজের দরুন তারা বেশ দূরত্বেই অবস্থানরত আছে। বাকিরা কাজ শেষ করে আগেই চলে গেছে। হঠাৎ নিধি ধূপধাপ পায়ে এগিয়ে আসে, হাতে থাকা কিছু কাপড়ের কুণ্ডলি মেঝেতে ফেলে দিয়ে মাহিনের পাশে বসে পড়ে। হায় হুতাশ করতে করতে একটু জোরেই বলে, হিটলারের জ্বালায় আর বাঁচলাম না রে, এবার আমি সত্যিই মরে যাব, একদম ফিনিশ। এত কাজ 2 দিনের মধ্যে কিভাবে সম্ভব? 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা খেটেও তো পারুম না। নিধির উচ্চরল কণ্ঠ দূরত্বে অবস্থিত ছেলে মেয়েদের কর্ণকুহরে তরঙ্গিত হতেই তারা নিধির দিকে ঘুরে বাঁকা চোখে তাকায়। মাহিন তা দেখে নিধির মাথায় চাপড় মেরে তীক্ষ্ণ কণ্ঠে বলে, এমন বাঁশগলা কেন তোর? গলার স্বর একটু নিচু করা যায় না? বুঝে শুনে একটু কথা বল। তোর জন্য কবে না জানি আরিয়ান স্যারের হাতে বাঁশ খাই। নিধি মন্থর কণ্ঠে বলে, আমি কি ওদের খেয়াল করে বসে আছি নাকি? আজীব। মাহিন বিড়বিড় করে বলে, তা দেখবি কেন বেদ্যপ? এর মাঝেই নিতু আর কেয়া ওদের সামনে এসে দাঁড়ায়। নিধি ওদের দেখে বলে, আমি নিশ্চিত হিটলারে আমার পুরো কথাই শুনছিল, তাই তো আমাদের এখন গাধার মতো খাটাচ্ছে। এত কাজ কেমনে করে মানুষ? আমি বাসায় যাবো ভাই, ভাল লাগে না আর। কেয়া রোষা কণ্ঠে বলে, স্যার শুনেছে কিনা জানি না, তবে তুই যদি এখন তোর ভেদভেদানি অফ না করিস, আই সোয়ার তোকে আমি এখন একটা আছাড় মারবো। এমনে বলিস কেন? তোর কি মায়া হয় না আমার ওপর? মাহিন বিরক্তিকর কণ্ঠে বলে, মাথা খাইস না বোন, এমনি কাজে চাপে চ্যাপ্টা হয়ে আছি। হিটলার আর লেডি হিটলারের জ্বালায় জীবন তেজপাতা আমার। কেয়া ফাজলামো করে বলে, তবে দুজনের বিয়ে হলে সেই হবে রে, এক হিটলার আরেক হিটলারকে টাইট দিতে পারবো। নিধি নাক কুচকে বলে, কিন্তু ভবিষ্যতে যে হিটলারের বংশধর হইব তার কি? পরে তো আমার নাতি নাতনিটির জান খাইব, যেমন এখন আমার খাইতাছে। নিতু কথাটা শুনে নিধির দিকে অপ্রসন্ন দৃষ্টিতে তাকায়। হয়েছে, থামবি তোরা, আমার আর ভাল লাগতেছে না। কেয়া হতবিহল দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? নিতু মুখ ঘুচে বলে, কিছু না। কেউ আর এই বিষয় নিয়ে এত একটা ঘাটলো না, চুপ হয়ে গেল। অতঃপর যে যার মতো কাজ গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকলো। হঠাৎ মাহিন নিতুর কাছে এসে বলে, নিতু এই লিস্টটা তুই একবার চেক করে দেখ তো, সব ঠিক আছে কিনা দেখ, কোনো কিছু বাদ পড়ে নাই তো? আমি বুঝতাছি না। নিতু লিস্টটা হাতে নিয়ে ভালো মতো একবার চোখ বুলায়। ঠিকই তো লাগছে। তাহলে একটু কষ্ট করে স্যারকে গিয়ে দিয়ে না, আমি এখন বাসায় যাবো রে, আর্জেন্ট কাজ আছে। নিতু ইতস্ত কণ্ঠে বলে, কিন্তু জানা প্লিজ, লিস্টটা স্যারকে দিয়ে তুই একেবারে বেরিয়ে যাইস, আমরা এখন চলে যাব। নিতু আর কিছুই বলল না, দৃষ্টির অগোচরেই তপ্ত নিঃশ্বাস ফেলল। টিচার্স রুম একদম প্রায় ফাঁকা। 2-3 টিচার বাদে কেউ নেই বললেই চলে। সাধারণত এই সময় ভার্সিটি পুরো ফাঁকা থাকলেও অনুষ্ঠানের কার্যাবলীর জন্য এখনো জনমানবহীন হয়নি পরিবেশ। নিতু গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় রুমের সামনে, হালকা উকি দিয়ে দেখার চেষ্টা করে কে কে আছে রুমে। আরিয়ান ব্যতীত রুমে আরো 2 জন টিচারকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিতু। অতঃপর মৃদু স্বরে অনুমতি চায় ভেতরে আসার। অনুমতি পাওয়ার পর মুহূর্তেই নিতু ধীর পায়ে এগিয়ে যায় আরিয়ানের দিকে। আরিয়ান তখন কিছু গুরুত্বপূর্ণ কাগজ দেখতে ব্যস্ত। নিতু নিঃশব্দে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ায়, লিস্টটার সামনে এগিয়ে দিয়ে বলে, স্যার আপনি যে লিস্টটা চেয়েছিলেন, দেখেন সব ঠিক আছে কিনা। আরিয়ান চোখ তুলে গভীর দৃষ্টিতে তাকায় নিতুর পানে। অতঃপর ওর হাত থেকে লিস্টটা নিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে সেটা। এরই মাঝে বাকি 2 জন টিচার কোনো এক কাজে উঠে বাইরে চলে যায়। রয়ে গেল শুধু নিতু আর আরিয়ান। নিতু সেটা আর চোখে খেয়াল করলেও, বাইরে পার্শ্ব প্রতিক্রিয়া না দেখালেও ভেতরে ভেতরে কিছুটা অস্বস্তি বোধ করলো। পুরো রুম জুড়ে তখন অন্যরকম নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ পর নিশার পরিবেশটাকে অবকাশ দিয়ে আরিয়ান বলে, হ্যাঁ সব ঠিক আছে। নিতু গোপনে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা তাহলে আমি এখন আসি। আরিয়ান কিছু না বলে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিতুর পানে। নিতুর এতে বেশ অস্বস্তি বোধ হয়। সে এক হাতের মুঠোয় আরেক হাত পুড়ে জড়সড় হয়ে দাঁড়ায়। মানুষটার সামনে আসলেই এখন তার যত অস্বস্তি, উৎকণ্ঠা, ব্যগ্রতা কাজ করে। আগে তো করতো না, এখন কেন করে কে জানে। হঠাৎ আরিয়ান বলে ওঠে, রাত হয়ে এসেছে প্রায়, তুমি পার্কিংয়ে গিয়ে অপেক্ষা করো, আমি বাসায় নামিয়ে দিচ্ছি। কথাটা কর্ণধারে এসে বাড়ি খেতেই নিতু কিছুটা ভরকে যায়। অস্ফুট স্বরে বলে, তার দরকার নেই, আমি যেতে পারবো। আরিয়ান তিক্ত কণ্ঠে বলে, জিজ্ঞাসা করিনি আমি, চুপচাপ গিয়ে দাঁড়াও, আমি আসছি। নিতু পুনরায় মানা করতে চাইলেও আরিয়ানের দৃঢ় দৃষ্টি দেখে কিছু বলল না। আরিয়ানের ব্যবহারে সে প্রচন্ড অবাক হলেও অভিব্যক্তিতে তা প্রকাশ করল না। কোনো মতে মাথা হেলিয়ে বাইরে চলে আসলো। বড় রাস্তায় গাড়ি উঠতেই ফাঁকা রাস্তার দেখা মেরে গতি বাড়ে কিঞ্চিত পরিমাণ। হিম অনলের ছোঁয়া পেতেই নিতু খুব সন্তর্পণে জানালার কাজটা আরেকটু নামিয়ে নেয়। মাথাটা সামান্য হেলিয়ে দেয় জানালার দিকে। পুরো গাড়ি জুড়েই নিদারুণ নীরবতা।
বেশ কিছুক্ষণ নিভৃতে নীরবে কেটে যেতেই আরিয়ান মন্থর কণ্ঠে জিজ্ঞাসা করে, আমি মানুষটা কি আসলেই তোমার বড্ড অপ্রিয়? কথাটা কর্ণকুহর হতেই নিতুর পিলে চমকে ওঠে, ঘাড় ঘুরিয়ে তাকায় আরিয়ানের পানে। আরিয়ানের দৃষ্টি তখন রাস্তাতে নিবদ্ধ, দেহভঙ্গি বেশ অমায়িক। হঠাৎ এমন প্রশ্নের মানে খুঁজে পেল না নিতু। আরিয়ান কি তবে দুপুরের সব কথাই শুনে ফেলেছিল? কথাটা মস্তিষ্ক জুড়ে তরঙ্গিত হতেই নিতু হৃদস্পন্দন তার বাদ্যযন্ত্রের ন্যায় বাজতে থাকে। বিচলিত হয়ে ওঠে মন। আরিয়ানের প্রশ্নের কি উত্তর দেবে সে এখন? সত্য বলা দুষ্কর হলেও মিথ্যাই বা কি বলবে? দীর্ঘশ্বাস ফেলে সে। নিজেকে স্বাভাবিক করতে ফাঁকা কয়েকটা ঢোক গেলে আনমনে কথা গুছিয়ে নিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে, তেমন কিছু নয়। আরিয়ান সামনের দিকে তাকিয়েই বলে, তাহলে কেমন কিছু? নিতু এবার প্রত্যুত্তর করার মতো কিছুই খুঁজে পেল না, তাই চুপ করে রইল। যেখানে আরিয়ানের সবটাই জানা সেখানে কি মিথ্যা বলা সাজে? নিতুকে নীরব থাকতে দেখে আরিয়ান বলে, আমি সত্যিটা শুনতে চাইছি তোমার থেকে, কোনো ধরনের বানোয়াট কাহিনী নয়। নিতু জানালার বাহিরে মুখ করে মিনমিন স্বরে বলে, হ্যাঁ আপনি আমার অপ্রিয়, তবে এতটাও না। অপ্রিয় হওয়ার কারণ তো আর আপনার অজানা নয়। আপনার কঠোর ব্যক্তিত্বের জন্যই কম বেশি ভার্সিটির সকলের কাছেই আপনি অপ্রিয়। আরিয়ান শান্ত কণ্ঠে বলে, আমি অন্যদেরটা নয়, বরং তোমার কাছে অপ্রিয় হওয়ার দিকগুলো জানতে চাইছি। প্রশ্নটা ঠিক ধরতে না পেরে নিতু ভুরু কিঞ্চিত কুঞ্চিত করে জিজ্ঞাসা করে, মানে শুধু কি আমার কঠোর ব্যক্তিত্বের জন্য আমি তোমার কাছে অপ্রিয়, নাকি কোনো চারিত্রিক দোষ তোমার নজরে পড়েছে? কোনো সমস্যা আছে আমার মধ্যে? আরিয়ানের কথায় নিতু বিমূঢ়তা বিহল্লতায় মুখের খেয়ে হারিয়ে ফেলে। এক প্রকার বিষম খেয়েও খেলো না সে। ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিয়ানের পানে। এইমাত্র কি বলল আরিয়ান? চারিত্রিক দোষ? সে তো আরিয়ানকে ভালো মতো চেনেও না পর্যন্ত। আদৌ তার চারিত্রিক দোষ আছে কিনা সে কিভাবে জানবে? ক্ষণেই পরিবেশ বিব্রতকর হয়ে উঠল নিতর নিকট। সে দৃষ্টি নত করে হাত কসলাতে শুরু করে। আকস্মাৎ আরিয়ান বলে ওঠে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।